তো আজকে আমরা অথইপুর গ্রামের একজোড়া শিক্ষকের খুব সাধারণ কিন্তু অসাধারণ একটা প্রেমের গল্প নিয়ে কথা বলতে বসেছি। হ্যাঁ। গল্পের কেন্দ্রে আছেন শহর থেকে আসা নতুন গণিতের শিক্ষক অরিন্দম আর ওই গ্রামেরই স্কুলের খুব প্রাণবন্ত একজন শিক্ষিকা অনন্যা। আমাদের হাতে যে গল্পটা আছে সেটা বাইরে থেকে দেখলে খুব সরল মনে হয়, কিন্তু এর ভেতরে যে আবেগ, দ্বিধা আর আর নীরব প্রতিশ্রুতির গভীরতা আছে সেটা আসলেই ভাবার মতো। ঠিক তাই। এই গল্পটা তো শুধু দুজনের কাছাকাছি আসার গল্প না, এটা আসলে দুটো আলাদা জগতের মানুষের, তাদের মানসিক টানাপোড়েনের একটা গল্প। হ্যাঁ। একদিকে অরিন্দমের শহুরে সংযম, ওর লাজুক প্রকৃতি, আর অন্যদিকে অনন্যার ওই গ্রামীণ সারল্য আর উচ্ছ্বাস। আমাদের আজকের আলোচনার লক্ষ্য তো শুধু গল্পের ঘটনাগুলো বলে যাওয়া নয়, বরং এই দুটো চরিত্রের ভেতরের দ্বন্দ্বগুলো বোঝা, আর লেখক যেভাবে প্রতীকী ভাষা ব্যবহার করেছেন সেটার মাধ্যমে তাদের সম্পর্কের গভীরতাটা খোঁজা। একদম। বিশেষ করে আমরা একটা মূল প্রশ্ন নিয়ে একটু ভাবব যে অরিন্দমের এই যে অদ্ভুত নীরবতা, এটা কি ওর শক্তি নাকি দুর্বলতা? চমৎকার একটা প্রশ্ন। তাহলে চলুন শুরুটা করি তাদের প্রথম দেখা হওয়ার মুহূর্তটা দিয়ে। হ্যাঁ, ওখান থেকেই শুরু করা যাক। স্কুলের প্রথম দিন অরিন্দম অনন্যাকে দেখছে। লাল নীল সালোয়ার, বাতাসে আঁচল উড়ছে। প্রথম দেখাতেই ওর মনে একটা একটা অদ্ভুত উষ্ণতার অনুভূতি হলো। এই দৃশ্যটা তো খুব চেনা, যে কোনো প্রেমের গল্পের শুরুটা এরকমই হয়। কিন্তু এখানে আলাদা কিছু কি চোখে পড়ে? অবশ্যই। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হল লেখক ক্ষমতার যে ভারসাম্য সেটা খুব সূক্ষ্মভাবে দেখিয়েছেন। আচ্ছা। সাধারণত এই ধরনের গল্পে নায়ককেই তো প্রথম পদক্ষেপ নিতে দেখা যায়, কিন্তু এখানে দেখুন অনন্যা নিজে এগিয়ে এসে কথা বলছে, আপনি কি নতুন ম্যাথ স্যার? ঠিক। এই ছোট্ট একটা প্রশ্নই ওর আত্মবিশ্বাস আর ওর খোলামেলা চরিত্রটাকে প্রতিষ্ঠা করে দেয়। আর অন্যদিকে অরিন্দম শহরের ছেলে হয়েও এই গ্রামীণ পরিবেশে এসে কেমন যেন একটু গুটিয়ে গেছে, অপ্রস্তুত হয়ে শুধু মাথা নাড়ছে। আমার মনে হয় ওর যে উষ্ণতা অনুভব করা, ওটা শুধু ভালো লাগা নয়, ওটা ছিল অনন্যার ওই সহজ সরল ব্যাপারটার প্রতি এক ধরনের বিস্ময় আর আকর্ষণ। সে এমন কিছুর মুখোমুখি হল যা তার নিজের অভিজ্ঞতায় ছিল না। তার মানে এটা শুধু চেহারার প্রতি আকর্ষণ নয়, বরং চরিত্রের প্রতি একটা গভীর কৌতূহল। একদম। এরপর তো তাদের সম্পর্কটা স্টাফ রুমের সাধারণ কথাবার্তার মধ্যে দিয়েই এগোতে থাকে। লেখক বলছেন অরিন্দম অন্যান্যার সবকিছু লক্ষ্য করত, ওর হাসি, কথা, এমনকি রাগ। আর অনন্যা অবাক হতো অরিন্দমের অদ্ভুত নীরব সারল্যে। আমার কাছে এই অংশটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়। ওরা একে অপরকে দেখছে কিন্তু ঠিক যেন বুঝতে পারছে না। দুটো আলাদা জগৎ একে অপরকে আবিষ্কার করার চেষ্টা করছে। ঠিক তাই। এটা একটা পারস্পরিক পর্যবেক্ষণের পর্যায়। কেউ কাউকে সরাসরি কিছু বলছে না, কিন্তু তাদের চোখ আর নীরবতাই যেন হাজারটা কথা বলে দিচ্ছে। এই যে একটা নীরব বোঝাপড়া, এটা মজবুত হওয়ার জন্য একটা অনুঘটকের দরকার ছিল। আর সেই অনুঘটক হয়ে আসে বৃষ্টি। হ্যাঁ, সেই বৃষ্টির দিনের দৃশ্যটা। স্কুল ছুটির পর মুষলধারে বৃষ্টি আর অরিন্দমের ছাতা বাড়িয়ে দেওয়া দৃশ্যটা খুব সিনেম্যাটিক, কিন্তু এর ভেতরের কথাবার্তাগুলো আরও বেশি শক্তিশালী। অনন্যা যখন বলে বৃষ্টি আমার খুব প্রিয়, মনে হয় সব দুঃখ ধুয়ে মুছে নিয়ে যায়, তখন অরিন্দম যে উত্তরটা দেয় আমার মতে ওটাই গল্পের মোড় ঘুরিয়ে দেয়। কোন কথাটা? যখন ও বলে কিছু মানুষও ঠিক বৃষ্টির মতো অন্যের দুঃখ মুছে দেয়। হ্যাঁ। এটা তো কোনো সরাসরি প্রেমের প্রস্তাব নয়, কিন্তু এর চেয়ে শক্তিশালী স্বীকারোক্তি আর কি হতে পারে? এটা অরিন্দমের চরিত্রের সাথে একদম মানানসই। ও তো সরাসরি আমি তোমাকে ভালোবাসি বলার মতো মানুষ না। ঠিক। ও ওর অনুভূতি প্রকাশ করে উপমা দিয়ে, কবিতার ভাষায়। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা দিক তুলে ধরেছেন। অরিন্দমের এই যে পরোক্ষ প্রকাশভঙ্গি, এটাই ওর চরিত্রের মূল ভিত্তি। আর এই মুহূর্তটাতেই তাদের সম্পর্কটা প্রথমবার একটা নক্কর রূপ পায়, কারণ অনন্যায়ের অর্থটা ঠিকই বুঝতে পারে। ওর যে লজ্জায় গাল লাল হয়ে গেল, ওটাই তো এই নীরব প্রস্তাবের স্বীকৃতি। এই একটা মুহূর্তের পর তাদের সম্পর্কটা আর শুধু সহকর্মীর থাকে না, ওরা একটা অদৃশ্য, একটা ইমোশনাল কন্ট্রাক্টে জড়িয়ে পড়ে। এই কন্ট্রাক্টের কথাই যদি বলি, তাহলে তো তাদের সম্পর্কের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হলো সেই সাদা পাহাড়। হ্যাঁ, সাদা পাহাড়।
অনন্যা অরিন্দমকে নিজের সবচেয়ে ব্যক্তিগত, সবচেয়ে পছন্দের জায়গায় নিয়ে যায়। এটা তো একটা বিশাল বড় পদক্ষেপ। এই সাদা পাহাড় নামটার কি কোনো প্রতীকী অর্থ থাকতে পারে? মানে শুভ্রতা বা পবিত্রতার প্রতীক, যা তাদের সম্পর্কের বিশুদ্ধতাকে বোঝাচ্ছে? আমারও ঠিক তাই মনে হয়। সাদা পাহাড় শুধু একটা জায়গা নয়, ওটা যেন তাদের দুজনের জন্য একটা আলাদা পৃথিবী। ঠিক। গ্রামের কোলাহল, সামাজিক নিয়মকানুন, এগুলোর বাইরে একটা পবিত্র স্থান। যখন অনন্যা বলে যে মন খারাপ হলে সে ছোটবেলা থেকে ওখানে আসে, সে আসলে অরিন্দমকে তার ইমোশনাল ল্যান্ডস্কেপের ভেতরে ঢোকার অনুমতি দিচ্ছে। আর অরিন্দম যখন জিজ্ঞেস করে, আজ মন খারাপ, তখন অন্যান্যার উত্তর, না, আজ বরং ভালো লাগছে, আপনি আছেন বলে। এটা তাদের সম্পর্কের সহজতাকে প্রকাশ করে। এই সাদা পাহাড়ের উত্তরেই তাদের নামহীন সম্পর্কটা সবচেয়ে বেশি নিরাপদ আর স্পষ্ট ছিল। একদম। কিন্তু এই নিরাপদ জগৎটা তো বেশি দিন টেকে না। যখনই মনে হচ্ছিল সবকিছু ঠিকঠাক চলছে, তখনই গল্পে একটা বড় ধাক্কা আসে। বিয়ের সম্বন্ধটা। হ্যাঁ, অন্যান্যার জন্য শহরের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সঙ্গে বিয়ের সম্বন্ধ আসে। এই খবরটা তো তাদের ওই সাদা পাহাড়ের পবিত্র দুনিয়ায় বাস্তবতার একটা কঠিন পাথর ছুঁড়ে মারার মতো। অরিন্দমের প্রতিক্রিয়াটা আমার কাছে একটু অদ্ভুত লেগেছে। কিরকম? ও তো খবরটা শুনে একেবারে স্তব্ধ হয়ে যায়। অন্যান্যাকে সে বলে, আপনার সুখটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা শুনতে খুব মহৎ লাগলেও একজন পাঠক হিসাবে আমার মনে হচ্ছিল ও কেন নিজের ভালোবাসার জন্য লড়ছে না। ঠিক। এটা কি সত্যিই মহানুভবতা, নাকি দায়িত্ব এড়িয়ে যাওয়ার একটা উপায়? ওর এই নিষ্ক্রিয়তাটা কি ওর ভালোবাসার গভীরতা নিয়ে প্রশ্ন তোলে না? এটা একটা খুবই বৈধ প্রশ্ন। আর এখানে অরিন্দমের চরিত্রের জটিলতাটা ফুটে ওঠে। দেখুন, আমরা যদি ওর দিক থেকে ভাবি, ও তো গ্রামের স্কুলের একজন সাধারণ শিক্ষক। ওর সামাজিক বা আর্থিক প্রতিষ্ঠা নেই। আর অন্যদিকে রয়েছে শহরের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী। হুম। অরিন্দমের নীরবতার পেছনে হয়তো ওর গভীর নিরাপত্তাহীনতা কাজ করছে। ও হয়তো ভাবছে অনন্যাকে আটকানোর মতো কি যোগ্যতা ওর আছে। ওর এই আপনার সুখটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাতে হয়তো ওর অসহায়ত্বেরই প্রকাশ। ও পরিস্থিতির কাছে আত্মসমর্পণ করে ফেলছে, কারণ লড়াই করার মতো অস্ত্র ওর কাছে নেই বলেও মনে করছে। কিন্তু অনন্যা তো ওর কাছ থেকে এই আত্মসমর্পণ আশা করেনি। না, একদমই না। ও যখন অরিন্দমকে পাল্টা প্রশ্ন করে, সবাই কি এত সহজে ছেড়ে দিতে পারে, ও আসলে মরিয়া হয়ে একটা আশ্বাস খুঁজছিল। ও চেয়েছিল অরিন্দম অন্তত একবার বলুক, না, আমি ছাড়ব না। ঠিক তাই। অনন্যার এই প্রশ্নটা ছিল এক ধরনের পরীক্ষা। ও অরিন্দমের নীরবতার আড়ালে লুকিয়ে থাকা অনুভূতির জোরটা দেখতে চেয়েছিল। কিন্তু অরিন্দম তখনও চুপ। সম্পর্কটা সবচেয়ে ভঙ্গুর অবস্থায় পৌঁছায়। আর এই ভেতরের ভাঙনের মুহূর্তেই বাইরেও প্রকৃতি উত্তাল হয়ে ওঠে। যে রাতে অনন্যার বিয়ের কথা পাকা হওয়ার কথা, সেই রাতেই গ্রামে নামে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। হ্যাঁ, লেখক এখানে প্রকৃতিকে চরিত্রদের মানসিক অবস্থার আয়না হিসাবে ব্যবহার করেছেন, তাই না? একদম। এই ঝড় শুধু বাইরের নয়, এটা অনন্যা আর অরিন্দমের ভেতরের ঝড়। বিশেষ করে অনন্যার। ঠিক। একদিকে পরিবারের চাপ, সমাজের প্রত্যাশা, আর অন্যদিকে ওর নিজের মন, যেটা অরিন্দমের জন্য অপেক্ষা করছে। এই ঝড়ের রাতে ওর হঠাৎ মনে হয় অরিন্দম হয়তো তাদের সেই বিশেষ জায়গা সাদা পাহাড়ে ওর জন্য অপেক্ষা করছে। এই চিন্তাটা ওর মাথায় আসাও খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ এটা দেখায় যে অরিন্দমের নীরবতা সত্ত্বেও অনন্যা ওর প্রতি বিশ্বাস হারায়নি। আচ্ছা। ওর অবচেতন মন জানে যে অরিন্দম হয়তো মুখে কিছু বলছে না, কিন্তু ওর ভালোবাসাটা স্থির, অটল। আর এই বিশ্বাসের জোরেই ও ভয়ঙ্কর ঝড়ের রাতে কাদা জল পেরিয়ে ছুটে যায়। এটা ছিল অনন্যার চরিত্রের সবচেয়ে সাহসী পদক্ষেপ। ও সামাজিক প্রথা, পরিবারের সিদ্ধান্ত, এমনকি নিজের সুরক্ষার কথাও না ভেবে ওর মনের ডাকে সাড়া দেয়। এবং গিয়ে দেখে ওর বিশ্বাসই সত্যি হয়েছে। অরিন্দম সত্যিই সেখানে দাঁড়িয়ে বৃষ্টিতে পুরো ভিজে গেছে। এই দৃশ্যটা গল্পের ক্লাইম্যাক্স। এখানে অরিন্দমের একটা মাত্র সংলাপ, কিন্তু সেটাই যেন পুরো গল্পের সারমর্ম। আপনার অপেক্ষা করতে ভালো লাগে? কখনো ক্লান্ত হই না। অসাধারণ একটা মুহূর্ত। এতদিন ধরে ওর যে নীরবতা, যে নিষ্ক্রিয়তা আমাদের হতাশ করছিল, সেই সব কিছুর উত্তরে একটা বাক্যে লুকিয়ে আছে। ঠিক। অরিন্দমের ভালোবাসার প্রকাশভঙ্গি হল অপেক্ষা।
ও হয়তো লড়াই করতে পারে না, ঝগড়া করতে পারে না, কিন্তু ও স্থিরভাবে অপেক্ষা করতে পারে। ঠিক। ওর এই অবিচল অপেক্ষা যে কোনো বড় প্রতিশ্রুতির চেয়েও বেশি শক্তিশালী ছিল। ও অনন্যাকে জোর করে আটকাতে চায়নি। ও অনন্যাকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছে। ওর এই অপেক্ষাটাই ছিল ওর ভালোবাসার চূড়ান্ত প্রমাণ। আর ঠিক এই মুহূর্তে অনন্যার ভেতরে সমস্ত দ্বিধা কেটে যায়। অরিন্দমের এই অটল ভালোবাসা দেখেই ও ওর জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে ফেলে। ও অরিন্দমকে বলে, আমি কোথাও যাচ্ছি না, আমি আপনাকেই চাই। আমার মনে হয় এই গল্পটা এটাই বলতে চায় যে একটা সফল সম্পর্কের জন্য দুজনের প্রকৃতি আলাদা হতেই পারে, কিন্তু তাদের মধ্যে বোঝাপড়াটা নিখুঁত হতে হয়। অরিন্দমের নীরব স্থির শক্তির প্রয়োজন ছিল অনন্যার সাহসী সক্রিয় পদক্ষেপকে। আবার অনন্যার সাহসেরও একটা বিশ্বস্ত নোঙর দরকার ছিল, যা ও অরিন্দমের মধ্যে খুঁজে পেয়েছে। খুব সুন্দরভাবে বলেছেন, ওরা একে অপরের পরিপূরক। অরিন্দমের চরিত্রটা হলো অনেকটা মাটির নিচের জলের মতো, বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে ওর ভালোবাসার স্রোতটা সবসময় ছিল। আর অনন্যার চরিত্রটা হলো সেই মাটি ভেদ করে ওঠা অঙ্কুরের মতো, যে শেষ পর্যন্ত ভালোবাসার টানে সমস্ত বাধা পেরিয়ে বেরিয়ে আসে। বাহ, তাদের এই মিলনটা তাই এত স্বাভাবিক এবং সুন্দর মনে হয়। এরপর তো গল্পের শেষটা খুব সুন্দর। ঝড় থেমে যায়, মেঘের ফাঁক দিয়ে চাঁদ ওঠে, প্রকৃতিও যেন তাদের এই মিলনকে আশীর্বাদ করে। হ্যাঁ, দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। আর গ্রামের লোকেরা যে কথাটা বলে, এরা দুজন যেন একে অন্যের জন্যই জন্মেছে, এটা যেন পুরো গল্পটার একটা নিখুঁত জবনিকা টানে। হ্যাঁ, এই পরিণতি গল্পটিকে একটা সন্তোষজনক সমাপ্তি দেয়। এটা প্রমাণ করে যে সত্যিকারের ভালোবাসা সমস্ত সামাজিক বা আর্থিক বাধা এগুলোকে পার করতে পারে, যদি সেই ভালোবাসার সততা আর পারস্পরিক বিশ্বাস থাকে। ঠিক। অরিন্দম হয়তো সমাজের চোখে প্রতিষ্ঠিত ছিল না, কিন্তু অনন্যার কাছে ওর ভালোবাসার প্রতিষ্ঠাটাই সবচেয়ে বড় ছিল। সব মিলিয়ে এই গল্পটা আমাদের ভালোবাসার এক অন্যরকম ভাষার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যে ভাষায় শব্দের চেয়ে নীরবতার দাম বেশি, প্রতিশ্রুতির চেয়ে অপেক্ষার জোর বেশি। অরিন্দমের ভালোবাসা ছিল শান্ত কিন্তু অটুট, আর অনন্যার সাহস সেই শান্ত ভালোবাসাকে পূর্ণতা দিয়েছে। একদম। গল্পটি আমাদের বোঝায় যে কখনো কখনো সবচেয়ে শক্তিশালী অনুভূতিগুলো সবচেয়ে শান্তভাবেই প্রকাশ পায়। এখনকার এই যে দ্রুত গতির জগৎ, যেখানে সবকিছুই খুব তাৎক্ষণিক আর অভিব্যক্তিতে মুখর, সেখানে অরিন্দমের মতো একটা চরিত্র আমাদের ধৈর্য আর স্থিরতার কথা মনে করিয়ে দেয়। আলোচনা শেষ করার আগে যে প্রশ্নটা আপনি শুরুতে তুলেছিলেন, সেটাতে আবার ফিরে আসি। অরিন্দমের নীরবতা শক্তি নাকি দুর্বলতা? এই পুরো আলোচনার পর আপনার কি মনে হয়? এই গল্পের পরিপ্রেক্ষিতে ওর নীরবতা নিঃসন্দেহে ওর সবচেয়ে বড় শক্তি হিসেবেই প্রমাণিত হয়েছে। কিন্তু আমি শ্রোতাদের জন্য একটা অন্য প্রশ্ন রেখে যেতে চাই। এই গল্পে অরিন্দমের শান্ত ও অবিচল অপেক্ষাই তার ভালোবাসার চূড়ান্ত প্রমাণ হিসেবে কাজ করেছে, কারণ অনন্যা শেষ মুহূর্তে একটা সাহসী পদক্ষেপ নিয়েছিল। ঠিক। কিন্তু একটু অন্যভাবে ভাবুন তো, যদি অনন্যা ততটা সাহসী না হতো, যদিও পরিবারের চাপে হার মানত, আচ্ছা, তখন কি অরিন্দমের এই একই নীরবতাকে আমরা ওর উদ্যোগের অভাব বা এমনকি কাপুরুষতা হিসেবেই দেখতাম না? তার মানে এই ধরনের নীরব ভালোবাসার সাফল্য কি সবসময়ই অপরপক্ষের সাহসিকতার উপর নির্ভরশীল? এটা নিয়ে ভাবা যেতে পারে।